দীপ ঝাঁপিকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে আসে, আর সেখানে ইনকা কিছু ঝাঁপি আর রেশমের ছবি এনে বলে যে ওদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই এই ডিভোর্সটা হওয়া দরকার। তখন ঝাঁপি সে সবার সামনে বলে ওঠে যে জয়সব আমি প্রমাণ করে দেব যে এইসব ছবি এআই দিয়ে করানো হয়েছে। কথাটা শুনে দীপ চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি নিজের কষ্ট চেপে রেখে সে কাসাইকে ফোন করে বলে যে কাসাইদি, আমি তোমাকে যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে সেভাবেই কাজ করবে, তাহলে তোমাকে বাড়ি থেকে বের হতে দেবে ওরা, না হলে কিন্তু বের হতে দেবে না। তখনই ঝাঁপি কাসাই বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বলবি আমি সেভাবেই করব। তখন ঝাঁপি কাসাই বলে যে আমি বলছি আমি আজকে ইন্টারভিউর জন্য বাইরে যাবই, আমার চাকরি করার প্রয়োজন, আমি বাড়ির কাজে সামলাবো, আমি বাইরে চাকরিও করব। তখনই এপার থেকে ঝাঁপি সব কিছু বলে দেয়। তখনই দেখা যায় যে এই সব কিছু দেখে দামোদরও খুব খুশি হয়ে যায়। তখন চুডি বলে তুই কি করে পারছিস। তখনই দীপের মা গিয়ে ঝাঁপিকে আটকাতে গেলে দামোদর বলে একদম সাবধান করে দিচ্ছি, তুমি ঝাঁপিকে কিছু বলতে পারবে না, ঝাঁপি যা করছে আমার মেয়ের ভালোর জন্যই করছে, তাই কোনো কিছু তুমি করতে পারবে না। এদিকে কাসাই বলে যে ঝাঁপি ওরা তো কোনো মতেই আমাকে বের হতে দিচ্ছে না। তখনই যে দেখা যায় যে ঝাঁপি বলে তুই কাসাই দিয়ে তুমি যাও ঘরে গিয়ে নীলুর বোনের সার্টিফিকেট আছে সব কিছু বের করে নিয়ে এসে বলো যে আমি এটা জ্বালিয়ে দিতে চাই, তারপরে দেখবে অবশ্যই তোমাকে বাইরে যেতে দেবে, না হলে কিন্তু ওরা বাইরে যেতে দেবে না। এরপরে দেখা যায় যে কাসাই ভিতরে চলে যায় আর সেই কাগজপত্র নিয়ে এসে বলে এই ডকুমেন্টগুলো কিন্তু পুড়িয়ে দেবো। তখনই দেখা যায় যে নীলু বলে এগুলো কিসের। তখনই কাসাই বলে এটা তোমার বোনের, তোমার বোন যদি চাকরি করতে পারে তাহলে আমিও করব, আর যদি আমি করতে না পারি তাহলে তোমার বোনও চাকরি ইন্টারভিউ দিতে পারবে না, তাই এসব কিছু আমি জ্বালিয়ে দেবো বলে দিলাম। তখনই নীলুর মা বলে এই মেয়ে পাগল হয়ে গেছো, এটা কি করছো, এই নীলু কিছু একটা বল, তুই আমার মেয়ের কাগজপত্র কিভাবে পুড়িয়ে দিবি, আমার মেয়ের ডকুমেন্ট তুই পুড়িয়ে দিতে পারিস না, ওটা আমার মেয়ের ভবিষ্যৎ। তখনই কাসাই বলে ও এটা তোমার মেয়ের ভবিষ্যৎ, আর আমার বেলা আমি বাড়ির বউ বলে আমি কিছু করতে পারবো না। যদি যদি এবারের মেয়ে চাকরি করতে পারে তাহলে এবারের বউ চাকরি করতে পারবে, আর যদি এবারের বউ চাকরি করতে না পারে তাহলে এবারের মেয়েও চাকরি করতে পারবে না। তখনই নীলুর বাবা দরজাটা আটকে দেয় আর বলে আমি বলছি আমি বাইরে যেতে দেব না, আমি কিছুতেই বাড়ির বউকে বাইরে চাকরি করতে দেব না, বাইরে চাকরি করবে আর আর দেমাক দেখাবে, না না কিছুতেই এটা হতে দেওয়া যাবে না। তখনই ঝাঁপি বলে যে কাসাই দি এবার তোমার মুখ্য চালটা দিতে হবে। তখনই কাসাই কাসাই সেই ডকুমেন্টটা পুড়িয়ে দিতে যায় আর বলে এই যে আমি কিন্তু পুড়িয়ে দিলাম, পরে কিন্তু আমাকে আমাকে কেউ কিছু বলতে পারবে না। এরপরেই দেখা যায় যে নীলুর বোন বলে যে বাবা বাবা তুমি দরজাটা খুলে দাও, না হলে কিন্তু এই মেয়েটা এই সব কিছু পুড়িয়ে দেবে, আমার আবার লাইফটা শেষ হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে ইনকা রনিতকে বলে রনিত কিছু বুঝতে পারছো, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তখনই রনিত বলে দেখতে থাকো। এরপরে দেখা যায় যে এক পর্যায়ে নীলুর বাড়ির সবাই দরজাটা খুলে দেয় কাসাইকে বাইরে যাওয়ার জন্য। তখন কাসাই বাইরে চলে আসার আগে বলে আসে যে আমাকে সম্মান করলে সম্মান পাবে, এই বলে কাসাই বাইরে বের হয়ে যায়। তখনই নীলুর পরিবার বলে মেয়েটার বড্ড সাহস হয়ে গেছে, আমাদেরকে জানতে হবে ও এত সাহস কোথা থেকে পাচ্ছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি বলে যে কাসাই দিয়ে অফিসে আছে, আমি অফিসে যাচ্ছি, আর এই যে তোমাকে বলছি দীপ আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, আমি আমি এখন কোনো কিছুই করতে চাই না, হ্যাঁ এটা নিয়ে কোর্টে যাব। তখনই দীপ বলে হ্যাঁ আমিও কোর্টে যেতে চাই, আমি কোর্টের মাধ্যমে তোকে তোকে ডিভোর্স দেবো ঝাঁপি, তোকে এবার সিগনেচার করতেই হবে। তখনই ঝাঁপির এই কথা শুনে দামোদর আর ঠামি খুব খুশি হয় আর বলে যে ভালো হয়েছে। তখনই ইনকা বলে মেয়েটার কি সাহস, দেখতে পাচ্ছ নির্লজ্জ একটা মেয়ে, এখনো এখনো কিভাবে কথা বলছে যে ডিভোর্স দেবে না, একেবারে নির্লজ্জ একটা বেহায়া মেয়ে। এরপরেই দেখা যায় ঝাঁপি বলে আমি সবাইকে বলে দিতে যাচ্ছি আমি কোনো ডিভোর্স দিতে চাই না। আর ইনকা দিয়ে আমি তোমাকে বলছি যে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢোকার চেষ্টা করো না, হ্যাঁ আমাদের মধ্যে ঝামেলা হয়েছে আমরা মিটিয়ে নেব, তুমি বাইরের লোক হয়ে ভিতরে ঢুকতে পারবে না, আমি তোমাকে নিষেধ করে দিচ্ছি। তখন ইনকা বলে যত বড় মুখ নয় তত বড় কথা, দীপ ওকে বউ বলে স্বীকারই করে না, ও দীপের বউয়ের অধিকার দেখাতে আসে, দীপ আমার বেস্ট ফ্রেন্ড, দীপ আমার ভালোবাসা। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে সেটা অন্য সময় দেখায়, এখন দেখতে চাই না। এরপরেই দেখা যায় যে দীপ বলে ঝাঁপি তুই এরকম করতে পারিস না, তোকে ডিভোর্স দিতেই হবে। তখনই ঝাঁপি বলে আমি দেখতে চাই যে তুমি কি করে আমার কাছ থেকে জোর করে ডিভোর্সটা নিতে পারো, আমি তোমাকে ডিভোর্স দেব না, তোমার যা করার তুমি করতে পারো।
তখনই দেখা যায় যে দীপের মা বলে, একটা বেহায়া মেয়ে যে এত কিছুর পরেও কিভাবে দীপের সঙ্গে বাবানির সঙ্গে এইভাবে তর্ক করছে যে ডিভোর্স দিতে চায় না, কেন দিতে চায় না, মেয়েটা একেবারে নির্লজ্জ একটা মেয়ে। তখনই ঝাঁপি বলে, আমাকে যাই বলো তোমরা সবাই, কিন্তু আমি এখন ডিভোর্স দিতে চাই না। হ্যাঁ, আমি নির্দোষ প্রমাণ করব আমার নিজেকে, যে আমি এই সব কিছু কী কারণে করেছি সেই সব কিছু জানার পরে তারপরে আমি ডিভোর্স দেবো। আমি এরকম মিথ্যা অপরাধ বোঝা মাথায় নিয়ে ডিভোর্স দিয়ে চলে যাব না। আমি মিথ্যা অভিযোগের মেয়ে নই। এই কথা বলে এই ঝাঁপি চলে যায়। তখন ইনকা আলাদা করে রনিতকে ডেকে এনে বলে, রনিত, এবার আমাদের কিছু করতে হবে, এমন কিছু প্রমাণ জোগাড় করতে হবে যে কোর্টে এটা প্রমাণিত হয় যে ঝাঁপির আর রেশমের মধ্যে সম্পর্ক আছে। দীপ যদি এটা বুঝতে পারে তাহলে দীপ অবশ্যই ঝাঁপিকে ডিভোর্স দিয়ে দেবে, আর এই ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না। এটা যদি আমি দীপকে বলি, দীপ কিছুতেই মানতে চাইবে না, কারণ আমি ওকে যতটুকু জানি ও কিছুতেই মিথ্যাটার আশ্রয় নেবে না। তাই আমরা চাচ্ছি যে এটা আমি আর তুমি মিলেই করব। বুঝতে পেরেছো তো রনিত? তখন রনিত বলে, হ্যাঁ ইনকা, তুমি যেমনটাই বলবে তেমনটাই হবে। এরপরেই দেখা যায় যে ঝাঁপি অফিসে আসলে ঝাঁপির কলিগরা ঝাঁপিকে বলে যে শুভেচ্ছা জানালে ঝাঁপি কোনো কথা কান্না দিয়ে সে তার চেম্বারের দিকে চলে যায়। এরপরে দেখা যায় কাসাই বলে, ঝাঁপি এভাবে রিয়াক্ট করলো কেন? আমি প্রথম দিন অফিসে এসেছি, ও আমার সঙ্গে কথা না বলি চলে গেল। কালকে ফোনে ওর কণ্ঠটাও কেমন যেন শোনা যাচ্ছিল, আবার আজকেও কণ্ঠটা কেমন যেন শোনা যাচ্ছিল। এই জন্য আমাকে কিছু একটা জানতে হবে, ওর কি হয়েছে আমাকে সব কিছু জানতে হবে। এরপরেই দেখা যায় যে কাসাই খুব চিন্তায় পড়ে যায়। তখনই চুন্নি কাসাইকে ফোন করে, আর কাসাই চুন্নির ফোনটা দেখে একটু অবাক হয়ে গেলেও ফোনটা রিসিভ করে আর বলে, কি হয়েছে রে চুন্নি, তুই ফোন করলি, বাড়িতে সব কিছু ঠিক আছে? আর কাসাই ঝাঁপিরও মনটা কেমন যেন দেখলাম, ঝাঁপির কণ্ঠটাও কেমন যেন শোনা যাচ্ছে, কি হয়েছে রে চুন্নি? তখনই চুন্নি বলে যে কাসাই দিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেছে, কারণ এদিকে দাদা ভাই ঝাঁপিকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে, এটার জন্যই যে ঝাঁপি একেবারেই ভেঙে পড়েছে। তখনই কাসাই বলে, মেয়েটা কত শান্ত দিচ্ছিল আমাকে, কতটা শক্ত বানাচ্ছিল আমাকে, কিন্তু মেয়েটাই যে কতটা কষ্টের মধ্যে আছে সেটা আমি বুঝতে পারিনি। আমাকে তো সব সময় আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়ায়, আমারও উচিত ওর বিপদের দিনে ওর পাশে দাঁড়ানো। আসলে মেয়েটা খুব খুব সাহসী আর খুব ধৈর্যশীল, না হলে এত কিছু পারতো না। তো এরপরে দেখা যায় রেশব চেম্বারে এসে ঝাঁপিকে বলে যে এখানে কিছু ডকুমেন্ট আছে, তুই সই করে দিস। তখনই এই যে ঝাঁপি বলে, এটা রেখে যা, আমি পরে দিয়ে দেবো, এখন একটু আমাকে একা ছেড়ে দে। এরপরে রেশব বুঝতে পারে যে ঝাঁপির কিছু একটা হয়েছে। তখন ঝাঁপির মুখ দেখে রেশব মনে মনে বলে যে না, এখন কিছু জিজ্ঞাসা করা যাবে না, পরে একসময় জিজ্ঞাসা করে নেব, কারণ এটা ওর পার্সোনাল বিষয়। এরপরে তখনই কাসাই আসে আর বলে, ঝাঁপি, তোর এত বড় একটা সমস্যা হয়েছে, তুই আমাকে কিচ্ছু জানালি না? দাদাভাই তোকে ডিভোর্স পেপারে দিয়ে দিয়েছে আর তুই কিচ্ছু বললি না? তখনই ঝাঁপি বলে, আমি কি করবো কাসাই দিয়ে, আমি কিছুই ঠিক করতে পারছি না, কিন্তু এই ডিভোর্সটা আমি এভাবে মেনে নেব না। তখনই রেশব বলে, ঝাঁপি, একটা কথা বলতে বাধ্য হচ্ছি রে, আমার জন্যই তোদের মধ্যে এই ঝামেলাটা বেড়েছে। তখনই এই ঝাঁপি বলে, না না রেশব, সেসব কিছুই না, কারণ এসব সম্পর্ক অনেক দিন থেকে এমন, আমাদের ওই মাঝখানে যতদিন ওই ডাইনি মেয়েটা আছে ততদিন এই ঝামেলাটা লেগেই থাকবে, কারণ ওই ডাইনি মেয়েটাই ওকে ভুলভাল বোঝাচ্ছে। আমাকে ও সঠিকটা আনতে হবে, আমি এই মিথ্যা অপবাদ নিয়ে ওকে ডিভোর্স দিতে পারবো না। হ্যাঁ, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার পরে আমি ডিভোর্সটা করে দেবো। ও আমাকে চায় না, ও আমাকে ভালোবাসে না, আমি ওর সঙ্গে থাকবো না। ও যার সঙ্গে ভালোবাসে ও তাকে নিয়েই থাকুক, আমি সেটাই চাই, ও তাকে নিয়েই ভালো থাকুক। এরপরেই দেখা যায় যে আশাই বলে ওঠে যে, ঝাঁপি, তুই পাগল হয়ে গেছিস যে ওই মেয়েটার সঙ্গে থাকলে দাদাভাই ভালো থাকবে, ওই সাতচন্নিটা দাদাভাইকে শেষ করে ফেলবে, দাদাভাইকে বিপদে ফেলবে, তুই সেটা বুঝতে পারছিস না? তখনই ঝাঁপি বলে, কি করবো কাসাইদি, আমি আর নিতে পারছি না, এই সব কিছু আমি আর সহ্য করতে পারছি না। তখনই দেখা যায় যে রেশব বলে, ঝাঁপি, আমি বাইরে অপেক্ষা করছি, তুই আমার সঙ্গে যাবি? তখনই ঝাঁপি বলে, কোথায় যাবো রেশব? তখনই রেশব বলে, একটু বাইরে ক্যাফেতে চল, আমরা দুজনের মধ্যে কথা বলি, তাহলে অনেকটা ভালো লাগবে তোর। তখনই ঝাঁপি বলে, কি করে আমি যাব বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই সব কিছু আমি আর নিতে পারছি না, বিশ্বাস কর, এভাবে আমাকে সব সময় ও ভুল বুঝছে, এরকম করে কি চলা যায় বল? তখনই দেখা যায় রেশব বলে, চল আমরা যে কথা বলি। তখনই ঝাঁপির ফোনে ফোন আসে। তখনই কাশে বলে, কে ফোন করেছে ঝাঁপি? তখনই ঝাঁপি বলে, আসলে কোর্ট থেকে
ফোন করেছে যে দীপ যে লয়ারকে ধরেছে সেই লয়ার ফোন করেছিল, এখনই কোর্টে যেতে হবে। তখনই কাসাই বলে আমিও তোর সঙ্গে যাব। তখনই ঝাঁপি বলে আচ্ছা ঠিক আছে কাসাই দি, চলো আমরা এখনই যাব। তখনই কাসাই বলে ঝাঁপি, তোকে দেখে আমার একদম ভালো লাগছে না। তোর এভাবে এভাবে যে সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে সেটা বুঝিনি। তুই সবসময় আমাকে সাহায্য করার জন্য অনেক লড়াই করেছিস, কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারছি না, এটা ভেবে আমার অনেক খারাপ লাগছে ঝাঁপি। তখনই ঝাঁপি বলে এতটা খারাপ লাগার কোনো কারণ দেখতে পাচ্ছি না। এরপরে দেখা যায় রেশব বলে ঝাঁপি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না রে, যে আমার জন্য তোকে এত বিপদে পড়তে হচ্ছে। তখনই ঝাঁপি বলে ছেড়ে দে না রেশব, এসব বিষয় নিয়ে এখন আর কথা বলার প্রয়োজন নেই। কেন তুই নিজেকে দোষ দিচ্ছিস বল? তুই নিজেকে এভাবে দোষারোপ করিস না, যা কিছু আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে, তুই নিজেকে এর জন্য কষ্ট পাওয়াস না। তখনই রেশব বলে তবুও তো আমার কেমন লাগছে ঝাঁপি, আমি নিজেকে নিজেকে ক্ষমা করতে পারছি না, আমি দীপের সঙ্গে কথা বলবো। তখনই ঝাঁপি বলে না, তোকে কথা বলতে হবে না, তুই কথা বলতে গেলে ও তোর উপরে আবারও অন্যায়ভাবে রিয়াক্ট করে ফেলবে, সেটা আমি চাই না, কিছুতেই চাই না। তাই বলছি তুই এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে এখন এসব কিছু ছেড়ে দে না, এসব কিছু ছেড়ে দে। তখনই দেখা যায় যে কাসাই বলে হ্যাঁ হ্যাঁ, তুমি এখন আর এসব কিছু নিয়ে কিছু করো না রেশব, তাহলে সব কিছু হাতের বাইরে চলে যাবে, এসব কিছু না করাটাই ভালো হবে। তখনই রেশব বলে কাসাইদি তুমি যা বলে তাই হবে, ঝাঁপির জন্য আমি এটুকু করব, যাতে ঝাঁপি ভালো থাকুক, আমি চাই ঝাঁপি ভালো থাকুক। তখনই ঝাঁপি বলে চলো কাসাইদি আমরা যাই। এরপরে এই কাসাই আর ঝাঁপি যখন কোর্টে চলে আসে, কোর্টের বাইরে, তখন দীপ ঝাঁপিকে ডাকে আর বলে ঝাঁপি তুই তাহলে তুই ভালো করে মানছিস না যে তুই ডিভোর্স পেপারে সই করবি? তখনই ঝাঁপি বলে আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি ডিভোর্স পেপারে এখন সই করব না। তুমি কি ভেবেছো তুমি আমার কাছ থেকে এত সহজে ডিভোর্স পেয়ে যাবে? না, কিছুতেই না, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। একটা কথা মাথায় রেখো, আমি এই অন্যায়ভাবে মিথ্যে দোষটা ঘাড়ের উপরে নিয়ে আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। যদি আমি তোমাকে সবকিছু প্রমাণ করে দিতে পারি যে এই যা কিছু অভিযোগ তুমি আমার উপরে করছো সবকিছু মিথ্যা, তখন আমাকে জোর করতে হবে না, আমি এমনিতেই তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি তখন আমাকে হাজার চেষ্টা করলেও আর আটকাতে পারবে না। তখনই দীপ বলে তুই নেকামো করিস না ঝাঁপি, তুই অন্যায় করে তুই কখনোই স্বীকার করিস না। তখনই ঝাঁপি বলে এই চিনলে তুমি আমাকে, তারপরে আর কথা নেই তোমার সঙ্গে। একটা কথা মাথায় রেখো যে আমি এখন ডিভোর্স দেব না, তুমি যত দূর যেতে পারো যাও, আমিও যত দূর যেতে চাই পারি তত দূর যাবো। তখনই দীপের মা বলে ঝাঁপি তুই এত নির্লজ্জ কেন? আমার বাবা তোকে রাখতে চাইছে না, ডিভোর্স দিতে চাইছে, সেখানে তুই এভাবে জোর করে থাকতে পারিস না। তখনই ঝাঁপি বলে আমি এত কথা বলতে চাইছি না, দেখো জেঠিমা, তো তোমরা আমাদের গুরুজন, আমি তোমাকে সম্মান করছি, কিন্তু এখন তুমি কিছু বলতে চাও না, আমি রাখতে পারবো না। তখনই দেখা যায় ইনকা এসে বলে যে ঝাঁপি যেখানে দীপ তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছে সেখানে তুমি দীপকে না বলছো কেন? তোমার কিসের এত স্বার্থ আছে? তখনই ঝাঁপি বলে আমাদের মাঝখানে বারবার তুমি কেন ঢুকে পড়ো? তোমাকে আমি বারবার বলেছি না আমাদের মাঝখানে ঢুকবে না? তখনই দীপ বলে যে ঝাঁপি তুই বাড়াবাড়ি করছিস, এই কারণ ইনকা যেটা করছে আমার পাশে থেকেই করছে, তোর মতো ইনকা এতটা আমার সঙ্গে অভিনয় করেনি, ইনকা যা কিছু করেছে আমাকে ভালোবেসেই করেছে। কিন্তু তখনই ঝাঁপি মনে মনে বলে যে আমি বুঝতে পেরেছি যে ইনকাকে তুমি কতটা বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো না, তাই আমিও এসব কিছু করতে চাই না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কারণ আমি চাই যে তুমি ভালো থাকো, সবসময় ভালো থাকো। তখনই দেখা যায় কাসাই বলে ওঠে যে দাদা ভাই তুই বুঝতে পারছিস না, এই ছাত্রনীটার জীবনে তুই রাখিস না, ওকে ছুঁড়ে ফেলে দে। দাদা ভাই ও তোর জীবনে থাকলে তোর জীবনটা কখনোই ভালো থাকবে না, তুই এখনো সঠিক মানুষটাকে চিনতে পারিসনি, কারণ ঝাঁপির মতো মেয়ে হয় না, তুই ঝাঁপিকে অ্যাকসেপ্ট করে নে দাদা ভাই, তোর জীবনটা সত্যি সবকিছু পাল্টে যাবে। তখনই দীপ বলে কাসাই তুই তুই তোর মতো করে আমাকে বোঝাতে যাস না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটার থেকে আমি এক পাও পিছবো না, আমি বলেছি ডিভোর্স দেবো তার মানে ডিভোর্স দেবো, তার জন্য যত দূর যেতে হয় যত নিচে নামতে হয় আমি নামতে রাজি আছি, দূরেও যেতে রাজি আছি। তখনই ইনকা বলে ঝাঁপি হাজার চেষ্টা করলেও এবার তুমি তুমি কিছুতেই দীপকে ধরে রাখতে পারবে না, দীপ এবার তোমাকে ডিভোর্স দিয়েই দেবে। তখনই ঝাঁপি বলে সেটা দেখা যাবে, যদি আমার ভাগ্যে সেটা লেখা থাকে সেটাই হবে, আমি সেটাই মেনে নেবো, কিন্তু আমি এখন ডিভোর্স পেপারে সই করব না, বলে দিয়েছি করবো না। তখন ইনকা মনে মনে বলে যে যে করে হোক আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, প্রমাণ জোগাড় করে কোর্টের মধ্যে ওকে এমন অবস্থা করবো যে ও ও নিজের ইচ্ছাতে ডিভোর্সটা দিয়ে চলে যাবে, ওকে এত ছোট করবো যে ও বাধ্য হবে
হবে এই ডিভোর্সটাই সই করতে। ও চেনে না যে ইনকা কতটা নিচে নামতে পারে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, তোমাদের যা কিছু করার তোমরা করতে পারো, আমি বলে দিয়েছি আমি কোনো কোনো ডিভোর্স পেপারে এখন সই করবো না। এরপরে দীপ বলে, তাহলে আমার আর কিছু করার নেই, এখন তুই শুধু অপেক্ষা কর কখন কোর্টে ডাকা হয়, সেখন যে কোর্টের সব প্রমাণ জোগাড় করে দেবো। এরপরে দেখা যায় যে দুজনকেই কোর্টে ডাকা হয়। তখনই দীপ বলে, আমি ঝাঁপি সরকারের সঙ্গে আর থাকতে চাই না, আমাদের ডিভোর্স হওয়াটা খুব দরকার। তখনই জজ সাহেব বলে, ঝাঁপি সরকার আপনার কিছু বলার আছে? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আমিও বলতে চাই, আমি ডিভোর্স দিতে চাই না। আমি আমি নিজে কোনো অন্যায় করিনি যে আমি নিজের ভুল নিজে স্বীকার করব। আমি আপনাকে বলছি জজ সাহেব, আমার কোনো ভুল নেই। তখনই ইনকা সব ছবিগুলো তুলে নিয়ে জজ সাহেবকে দেয় আর বলে, দেখুন দেখুন ঝাঁপি ঝাঁপি অন্য ছেলের সঙ্গে রিলেশনে আছে, তাই দীপ ওকে ডিভোর্স দিতে চায়। তখনই ঝাঁপি বলে, আমি বলছি জজ সাহেব, এই ছবিগুলো এআই দিয়ে বানানো হয়েছে, এই ছবিগুলো সঠিক ছবি নয়, আমি সেটা প্রমাণ করে দিতে পারবো। কথাটা শুনে ইনকা খুব ভয় পেয়ে যায় আর বলে, ঝাঁপি কখনোই পারবে না, কারণ তোমার আর রেশমের মধ্যে সম্পর্কটা এটা সত্য। তখনই ঝাঁপি বলে, আমি এসব কিছু মেনে নিতে পারবো না যে রেশম আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, আমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা হলো আমাদের বন্ধুত্ব সম্পর্ক। রেশম আর আমি ছোট থেকে একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে বড় হয়েছি, সেই ক্ষেত্রে আমাদের সম্পর্ক, তাছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। তখনই দেখা যায় ইনকা খুবটা ভয় পেয়ে যায়। তখনই জজ সাহেব বলে, প্রমাণ করতে পারবেন ঝাঁপি সরকার? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ জজ সাহেব, আমি সব কিছু প্রমাণ করে দিতে পারবো।